আসসালামু আলাইকুম। উঁচু জাতের মেয়ে পরিবার ও সমাজের তোয়াক্কা না করে বিয়ে করে ফেলে নিচু জাতের ছেলেকে, কিন্তু বিয়ের কয়েকদিন পর হানিমুন থেকে উধাও হয়ে যায় সেই নবদম্পতি। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় এনকাউন্টার স্পেশালিস্ট সিআই বিনোদকে। ইনভেস্টিগেশন শুরু হবার 2 দিন পর জঙ্গলের ভেতর থেকে তারা সেই নবদম্পতির ডেড বডি পায়, আর তখন থেকে পুলিশের সামনে আসতে থাকে একের পর এক মাথা নষ্ট করার টুইস্ট আর সাসপেন্স। টুইস্টের পারদ আরো জড়া হয়ে যায় যখন পুলিশ জানতে পারে যে মার্ডার হওয়ার আগে মেয়েটি জবরদস্তির শিকার হয়েছিল। কে করেছিল এই জবরদস্তি ও ডাবল মার্ডারের মাস্টার প্ল্যান? পুলিশ কি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে আসল খুনি পর্যন্ত? এমনই সাসপেন্স ও টুইস্ট নিয়ে আমাদের আজকের মুভি সাধু ভেজারানে না দেও থিন্দে। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা কিছু লোককে পুলিশ স্টেশনের সামনে এসে প্রোটেস্ট করতে দেখি। তারা প্লে কার্ড হাতে নিয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। কিছুদিন আগে এই এলাকা থেকে একজোড়া নবদম্পতি একেবারে যেন উধাও হয়ে যায়। এই নবদম্পতির আলাদা আলাদা জাতের হলো পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করেছিল, এজন্য তাদের এভাবে হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়া অনেক প্রশ্ন দাঁড় করিয়েছে। তাদেরকে কি কেউ খুন করেছে, অন্য জাতে বিয়ে করায়, নাকি তারা ইচ্ছে করেই লাপাত্তা হয়ে গিয়েছে তা তদন্ত করে বের করতে পুলিশের উপর প্রেসার দিতেই এলাকার লোকেরা এই প্রোটেস্ট তৈরি করেছে। ছেলেটির বাবা ওই আন্দোলনকারীদের মধ্যে ছিল। সে পুলিশ ও সরকারের কাছে মিনতি করে তার ছেলেকে খুঁজে আনার জন্য। সে তার ছেলেকে ফেরত চায়। লাপাত্তা হয়ে যাওয়া ছেলেটির নাম চন্দু ও মেয়েটির নাম জননী। জননী এখানকার একটি পুলিশ স্টেশনে কনস্টেবলের চাকরি করত। রাজ্যের সব টিভি চ্যানেলে চন্দু ও জননীর মিসিং কেসের নিউজ ফাল আউট করে প্রচার হতে থাকে। এই কেসটি দ্রুত সলভ করার জন্য পুলিশের উপর অনেক প্রেসার ছিল, কারণ এই নিয়ে উঁচু জাত ও নিচু জাতের মানুষের মধ্যে শহরে দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। এজন্য এসপি পুলিশ স্টেশনের সিআই গুপ্তাকে তার অফিসে ডেকে এই কেসের আপডেট জানতে চায়। গুপ্তা এসপি কে জানায় যে সে চেষ্টা করে যাচ্ছে এই কেসটি সলভ করার জন্য, কিন্তু এখনো কোনো ক্লু পায়নি। এসপি বলে উপর থেকে অনেক প্রেসার আসছে এই কেসটি দ্রুত সলভ করার জন্য। এক কাজ করো, তুমি অন্য কেসগুলো দেখো, আমি এই কেসটি সিআই বিনোদকে দিচ্ছি। পরের সিনে সিআই বিনোদকে দেখানো হয়। এনকাউন্টার স্পেশালিস্ট বিনোদ এর আগে অনেক বড় বড় কেস সলভ করেছে। সন্ত্রাসীরা তার নাম শুনলে ভয়ে থরথর করে কেঁপে ওঠে। আজ সে 2 জন লোককে অ্যারেস্ট করেছে। লোক দুটি বিনোদের কাছে কান্না করতে করতে বলে, স্যার আমাদের এবারের মতো ছেড়ে দিন, আমরা এমন কাজ আর জীবনেও করব না। বিনোদ বলে, ঠিক আছে ছেড়ে দিচ্ছি, যত জোরে পারিস দৌড়া। একথা শুনে লোক দুটি প্রাণপণ দৌড় শুরু করে, কিন্তু বিনোদ পেছন থেকে এনকাউন্টার করে লোক দুটিকে মেরে ফেলে। এরপর সে তার টিম মেম্বারদের বলে, এরা 2 জন কিছুদিন আগে একটি মেয়েকে বলাৎকার করে মেরে ফেলেছে, তাই এদেরও আর বেঁচে থাকার অধিকার নেই। ঠিক তখনই বিনোদের কাছে এসপির ফোন আসে। এসপি তাকে এখনই তার অফিসে দেখা করতে বলে। বিনোদ এসপি অফিসে গেলে এসপি বিনোদকে বলে, চন্দু ও জননীর মিসিং কেস নিয়ে উপর থেকে অনেক প্রেসার আসছে, এই কেসটি তোমাকে দিচ্ছি, যত দ্রুত সম্ভব এটি সলভ করো। বিনোদ এই কেসটি নিয়ে তদন্ত শুরু করে। সে জানতে পারে জননীর বোনের স্বামী অর্থাৎ দুলা ভাই পুলিশের কনস্টেবলের চাকরি করে, তার নাম সুরেশ। বিনোদ সুরেশকে ডেকে বলে, জননী তো তোমার স্ত্রীর ছোট বোন, এই কেসের ব্যাপারে তুমি যা জানো তা সব আমাকে খুলে বলো, তোমার দেওয়া তথ্য হয়তো আমাকে তদন্তে সাহায্য করতে পারে। সুরেশ বিনোদকে জননীর ব্যাপারে বলতে শুরু করলে সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সুরেশের একটি ছোট ভাই আছে যার নাম হরিশ। হরিশ 1 নম্বরের অকর্মা ঢেকি। সে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে ফিরে আর নেশা করে বেড়াতো। সে কোনো কাজকর্মও করতো না। চন্দু নামের ছেলেটিও হরিশের ফ্রেন্ড সার্কেলেরই ছিল, কিন্তু ইদানিং সে নতুন চাকরিতে জয়েন করে এই আড্ডা ছেড়ে দিয়েছে। একদিন হরিশ ও তার বন্ধুরা মিলে যখন ড্রিঙ্কস করছিল, চন্দু সেখানে এসে তাদের বলে, দেখ ভাই, এভাবে সময় নষ্ট করে জীবন বরবাদ করিস না, চাকরি বাকরি কিছু একটা কর। তাদেরকে আরো কিছু উপদেশ দিয়ে চন্দু সেখান থেকে চলে যায়। চন্দু চলে যাবার পর হরিশ বলে, চন্দু একটা চাকরি পেয়ে নিজেকে অনেক বড় সাহেব ভাবছে, তার পা যেন মাটিতেই পড়ছে না। কদিন আগেও আমাদের সাথে এখানে পড়ে থাকতো, আর এখন আমাদেরকেই উপদেশ দিচ্ছে। এদিকে হরিশের ভাই সুরেশ তার স্ত্রী রমাকে বলে, জানি না কবে হরিশ এসব ছেড়ে চাকরি বাকরি করে নিজের জীবনটা গুছিয়ে নেবে, তার জন্য আমার অনেক চিন্তা হয়। আমি ভেবে রেখেছি তোমার ছোট বোন জননীর সাথে হরিশের বিয়ে দেব, বিয়ের পর আশা করি সে ঠিক হয়ে যাবে। এটি শুনে রমা বলে, আমার মনে হয় না জননী হরিশকে বিয়ে করতে রাজি হবে। সুরেশ বলে, তুমি একবার কথা বলে তো দেখো, যদি জননী ও সুরেশকে বিয়ে দিতে পারি তবে ঘরের সম্পদ ঘরেই থেকে গেল, সবকিছু আমাদেরই থাকবে তখন। রমা বলে, ঠিক আছে, আমি কথা বলে দেখব। পরের সিনে জননীকে দেখানো হয়। জননী রিসেন্টলি পুলিশে চাকরি পেয়েছে। সে তার পুলিশ ট্রেনিং শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। একদিন রমা ও সুরেশ মিলে রমার বাবার বাড়িতে যায়। রমা তার বাবা মাকে বলে, যদি জননী রাজি থাকে তবে সে তার দেবর হরিশের সাথে জননীর বিয়ে দিতে চায়।
রমার বাবা মা বলে যদি জননীর এতে আপত্তি না থাকে তবে তাদেরও কোনো আপত্তি নেই, কিন্তু জননী অন্য কাউকে ভালোবাসতো যা তার পরিবার জানতো না। সে হরিশকে মোটেও পছন্দ করতো না। রমা জননীকে হরিশের সাথে বিয়ের কথা বললে সে রমা ও তার বাবা মাকে বলে এখনই আমার বিয়ের জন্য তোমরা পাগল হয়ে গেছো কেন? সামনে আমার পুলিশ ট্রেনিং। রমা বলে আমরা বিয়ে ঠিক করে রাখি, তো ট্রেনিং শেষ করে পুলিশে জয়েন করলে পরেই না হয় বিয়ে হবে। জননী এই মুহূর্তে তার পরিবারকে তার ভালোবাসার ব্যাপারে কিছু জানাতে চাইছিল না। সে মনে মনে ভাবে যে আগে ট্রেনিং শেষ করে পুলিশে জয়েন করি, তারপর আমার পছন্দের কথা সবাইকে বলবো। এ কথা ভেবে জননী তখন সবার জোড়াজুড়িতে হরিশকে বিয়ে করতে হ্যাঁ বলে দেয়। বাসা থেকে বের হয়ে জননী তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। তার বয়ফ্রেন্ড আর কেউ নয় বরং চন্দু। চন্দুর ফোন আসতে দেখে চন্দুকে নিয়ে তার বন্ধুরা মজা করতে থাকে। জননী চন্দুকে বলে দেখো আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলার কথা চলছে, আমি তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। অন্যদিকে সুরেশ জননীর কিছু ছবি হরিশকে পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে সে জননীর সাথে বিয়েতে রাজি কিনা। হরিশ তো জননীর ছবি দেখে ফিদা হয়ে যায়। সে কিছু না ভেবেই বিয়েতে হ্যাঁ বলে দেয়। জননী ও চন্দু একটি জায়গায় দেখা করে। জননী চন্দুকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে হারাতে চাই না চন্দু, কিন্তু আমি তোমার ব্যাপারে এখন পরিবারকে কিছুই বলতে পারছি না, কারণ তোমার ব্যাপারে বললে পরিবারের ঝড় শুরু হয়ে যাবে। তখন আমরা জানতে পারি যে চন্দু আসলে নিচু জাতের আর জননী উঁচু জাতের। শুধু তাই নয়, জননীর পরিবার এসব জাতভেদ অনেক কঠোরভাবে মেনে চলে। জননী বলে আমি তোমাকে হারাতে চাই না চন্দু, তারা তোমার আমার এই সম্পর্ক কখনো মানবে না। চলো আমরা বিয়ে করে নেই, তারপর সময় সুযোগ বুঝে আমরা পরিবারকে বিয়ের কথা বলবো। চন্দু জননীর কথায় রাজি হয়। তারা পাশের একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। এর কিছুদিন পর জননীর 6 মাসের পুলিশ ট্রেনিং শুরু হয়। 6 মাস পর জননী ট্রেনিং থেকে ফিরলে তার পোস্টিং তাদের বাসার কাছের পুলিশ স্টেশনেই হয়। সুরেশ ওই একই পুলিশ স্টেশনে চাকরি করে। সুরেশই জননীকে এখানে পোস্টিং পেতে সাহায্য করেছে। জননীর জয়েনিং এর পর তার বাবা মা তাকে বলে এখন তো জননীর পোস্টিং হয়ে গেছে, এখন আমরা জননীর আর হরিশের বিয়ের ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে পারি। তুমি রমাকে ফোন দিয়ে বলো আগামীকাল সুরেশ ও হরিশকে নিয়ে আমাদের বাড়িতে আসতে। জননীর মা রমাকে ফোন দিয়ে জানালে পরদিন রমা সুরেশ ও হরিশকে নিয়ে তার বাবার বাড়িতে আসে। তারা একসাথে বসে যখন বিয়ের কথা আলোচনা করছিল, জননী তখন তাদেরকে বলে যে হরিশকে বিয়ে করতে পারবে না। সবাই মিলে জননীকে বোঝানোর চেষ্টা করে যে হরিশ এখন আগের মতো নেই, সে অনেক শুধরে গেছে। জননী তাদেরকে বলে যে আসলে এরকম কোনো ব্যাপার না, আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করে নিয়েছি। এই বলে সে তার গলা থেকে মঙ্গলসূত্র বের করে সবাইকে দেখায়। এটি দেখে জননীর পরিবারের সবাই একেবারে শকড হয়ে যায়। জননীর বাবা জননীকে বলে কে সেই ছেলে, তাকে বাড়িতে আসতে বল। জননী বলে না, তাকে বাড়িতে আনবো না, তাকে বাড়িতে আনলে তোমরা তার সাথে খারাপ ব্যবহার করবে, কারণ সে আমাদের জাতের নয়। এই কথা শুনে জননীর বাবা বলে ঠিক আছে, তুই যখন আমাদের বিশ্বাস করিস না তবে তার ছবি অন্তত দেখা আমাদের। জননী তার ফোন থেকে চন্দুর ছবি সবাইকে দেখালে জননীর বাবার মাথায় যেন বাজ পড়ে, কারণ চন্দু তাদের জাতের তো নয়ই, বরং তাদের থেকে নিচু জাতের। সে এই বিয়ে কখনো মানবে না। হরিশ চন্দুর ছবি দেখে অনেক রেগে যায়, কারণ জননী তার বন্ধুকে বিয়ে করেছে। জননী তাকে অনেক অপমান করেছে। সুরেশ তার শ্বশুর শাশুড়িকে বলে বাবা মা, জননী আমাদের সবাইকে অপমান করেছে, আমরা আর কখনোই বাড়িতে আসবো না। এই বলে সুরেশ রমা ও হরিশকে নিয়ে চলে যায়। তারা চলে যাবার পর জননীর বাবা বলে তুই সবার সামনে আমাদের মাথা নিচু করেছিস, তুই কিভাবে পারলি একটা নিচু জাতের ছেলেকে বিয়ে করতে? জননী বলে আমি চন্দুকে ভালোবাসি বাবা, তাই বিয়ে করে নিয়েছি। যাকে আমার পছন্দ নয় তার সাথে সারাটি জীবন কিভাবে কাটাবো? এই কথা শুনে জননীর বাবা জননীর গালে এক চড় বসিয়ে দেয় আর বলে বেসরো বেহায়া মেয়ে কোথাকার, ওই ছেলের সাথে তোকে আমি কখনোই এক হতে দেব না। এই কথা বলে সে জননীকে একটি ঘরে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখে। তারা মনে করেছিল যে জননীকে কিছুদিন ঘরে আটকে রাখলেই জননী চন্দুকে ভুলে গিয়ে হরিশকে বিয়ে করতে রাজি হবে। এইভাবে দুদিন কেটে গেলে সুরেশ ও জননী যে পুলিশ স্টেশনে চাকরি করত, সেই পুলিশ স্টেশনের সিআই সুরেশকে ডেকে জননীর ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে 2 দিন ধরে ডিউটিতে আসছে না। সুরেশ সিআইকে বলে যে জননীর একটা নিচু জাতের ছেলেকে বিয়ে করেছে, এই জন্য তার বাবা জননীকে ঘরে আটকে রেখেছে। সিআই তখন সুরেশকে ধমক দিয়ে বলে এই যুগে তোমরা কি সব জাতভেদ নিয়ে পড়ে আছো? উঁচু জাত নিচু জাত বলে কোনো কথা নেই, আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাছাড়া জননী প্রাপ্তবয়স্কা, সে তার পছন্দ মতো ছেলেকে বিয়ে করতেই পারে। আইনত তোমরা তাকে ঘরে আটকে রেখে টর্চার করতে পারো না। এক্ষুনি তুমি তোমার শ্বশুরকে ফোন দিয়ে জননীকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে আসতে বলো। সিআই চন্দুকেও ফোনে পুলিশ স্টেশনে আসতে বলে। তারা সবাই পুলিশ স্টেশনে আসলে সিআই সবার সামনে পুলিশ স্টেশনেই আইন অনুযায়ী চন্দু ও জননীর বিয়ে দেয়। আর সে সবাইকে সতর্ক করে দেয় যে কেউ যদি তাদের কোনো রকম ডিস্টার্ব করে তবে তার সাথে খুব খারাপ হবে। সিআই তখন জননীকে বলে তুমি কিছুদিনের ছুটি নিয়ে হানিমুন সেরে আবার পুলিশ স্টেশনে জয়েন করো। এরপর তারা সবাই পুলিশ স্টেশন থেকে চলে যায়।
এরপর চন্দু ও জননী হানিমুনে চলে যায়। এই ঘটনার 5 দিন পর একদিন চন্দুর বাবা পুলিশ স্টেশনে এসে বলে 2 দিন ধরে সে চন্দুর সাথে যোগাযোগ করতে পারছে না। চন্দুও 2 দিন ধরে তাদের ফোন দিচ্ছে না। তার আশঙ্কা চন্দুর সাথে কিছু গড়বড় হয়েছে। কনস্টেবল চন্দুর বাবাকে বলে, আরে আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, চন্দু জননীর সাথে হানিমুনে আনন্দ করছে, তাই হয়তো সময় পাচ্ছে না। চন্দুর বাবা বলে, চন্দু হানিমুনে যাবার পরও প্রথম 3 দিন রোজ 2 বার করে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিত, কিন্তু আজ 3 দিন হলো সে একবারও আমাকে কল করেনি। ঠিক ওই সময় পুলিশ স্টেশনে একজন নিউজ রিপোর্টার উপস্থিত ছিল। সে জানতো যে চন্দু ও জননীর ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে আর সিআই নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দিয়েছে। সে চন্দুর বাবার সব কথা নোট করে নিউজ চ্যানেলে প্রচার করে দেয় যে সম্প্রতি ইন্টারকাস্ট ম্যারেজ হওয়া দম্পতি নিখোঁজ হয়ে গেছে। পুলিশ তাদের কোনো খোঁজ পাচ্ছে না। পুরো শহরে এই নিউজ ছড়িয়ে পড়লে টক অফ দ্য টাউনে পরিণত হয় জননী ও চন্দু। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। বিনোদ সুরেশের কাছ থেকে এসব কথা জানতে পেরে তার প্রথমে সুরেশকেই সন্দেহ হয়, কিন্তু সুরেশ বিনোদকে বলে যে হ্যাঁ, তার ভাইকে রিজেক্ট করে জননী নিচু জাতের একটা ছেলেকে বিয়ে করেছে বলে তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু পরে সে তা ভুলে গিয়েছিল। এরপর বিনোদ জননী ও তার বাবার ফোন কল রেকর্ড চেক করে দেখে যে 3 দিন আগে জননীর বাবা জননীকে ফোন দিয়ে বলে, মা তুই চন্দুকে নিয়ে বাড়িতে ফিরে আয়, আমরা আয়োজন করে আবার তোদের বিয়ের অনুষ্ঠান করব। জননী তার বাবাকে বলেছিল যে ঠিক আছে বাবা, আমরা আসছি। বিনোদ বুঝতে পারে যে 2 দিন আগে চন্দু ও জননীদের বাড়িতে এসেছিল। এখন হয়তো তাদের সাথে খারাপ কিছু হয়েছে। বিনোদ জননীর বাড়িতে গিয়ে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। বিনোদের গাড়ি জননীদের বাড়ির কাছাকাছি গেলে 2জন লোক পুলিশের গাড়ি দেখে পাশে লুকিয়ে পড়ে। বিনোদের গাড়ি চলে গেলে তারা বাইরে বেরিয়ে আসে। আসলে তারা ছোটখাটো চোর, তাই পুলিশের গাড়ি দেখে ভয় লুকিয়ে পড়েছিল। বিনোদ জননীর বাড়িতে গিয়ে ঘর তল্লাশি করতে করতে জননীর বাবাকে বলে, জননী ও চন্দু কোথায়, কি করেছো তাদের সাথে? জননীর বাবা বলে, আমি জানি না তারা কোথায়, তারা এখানে নেই, তাদের জন্য আমাদেরও চিন্তা হচ্ছে, দয়া করে তাদের খুঁজে আনুন। বিনোদ বলে, তুমি জানো না তাই না, 3 দিন আগেই তো জননীকে ফোন দিয়ে এখানে আসতে বলেছিলে, এরপর কি করেছো তাদের সাথে? জননীর বাবা বলে, স্যার কি সব বলছেন আপনি? আমি মানছি যে জননী আমাদের কথা না শুনে নিচু জাতের ছেলেকে বিয়ে করেছে, এর জন্য তার উপর আমার রাগও ছিল, কিন্তু আমি এতটাও খারাপ লোক নই যে নিজের হাতে নিজের মেয়েকে খুন করব। ঠিক ওই সময় বিনোদের কাছে একটা ইনফরমেশন আসে। সে জননীর বাবা মাকে নিয়ে জঙ্গলের পাশে যায়। সেখানে গিয়ে তারা জননী ও চন্দুর ডেড বডি দেখতে পায়। জননী ও চন্দুর ডেড বডি দেখে 2 পরিবারই অনেক কষ্ট পায়। ওই সময় সুরেশের চেহারায় কিছুটা অন্যরকম ভাব ফুটে ওঠে। তখন চন্দু ও জননীর মিসিং কেস ডাবল মার্ডার কেসে পরিণত হয়। বিনোদ জানতে পারে যে 2 দিন আগে তাদের মার্ডার হয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কে তাদের মার্ডার করেছে। সে যখন এই নিয়ে ভাবছিল, একজন কনস্টেবল তার জন্য চা নিয়ে আসে। পাশে এসে ওই 2 চোরকে আবার দেখতে পায়। চোরের মাল ভাগ বাটোয়ারা নিয়ে তারা ঝগড়া করছিল। বিনোদ তাদের কাছে ডেকে বলে, পাশে মার্ডার হয়েছে, তোরাও কি মার্ডারের অংশ ছিলি? চোর দুটি বলে, না স্যার, মার্ডারের ব্যাপারে আমরা কিছুই জানি না। কনস্টেবল তখন বিনোদকে বলে, তাদের খুন করার মতো সাহস হবে না স্যার। বিনোদ তখন চোর দুটিকে ছেড়ে দেয়। এর পাশেই বিনোদ একজন মানসিক রোগী টাইপের লোক দেখতে পায়, কিন্তু বিনোদ তাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে বিনোদ জানতে পারে যে সর্বশেষ চন্দু ও জননী একটি কাপড়ের দোকানে গিয়েছিল শপিং করতে। বিনোদ সেই কাপড়ের দোকানে গিয়ে জননী ও চন্দুর মার্ডারের দিনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে সেদিন তারা এখানে শপিং করতে এসেছিল। শপিং শেষে তারা দোকান থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দোকানের বাইরে সুরেশের ভাই হরিশকে দেখতে পায়। হরিশকে দেখে একজন কনস্টেবল চিনতে পেরে বিনোদকে বলে, স্যার এ হচ্ছে হরিশ, এর সাথে জননীর বিয়ের কথা হয়েছিল, কিন্তু জননী হরিশকে রিজেক্ট করে চন্দুকে বিয়ে করায় তার অনেক রাগ হয়েছিল। জননী আমাকে বলেছিল যে হরিশ অনেক রেগে চন্দুর কাছে গিয়েছিল, সেখানে চন্দুর সাথে হরিশের হাতাপাইও হয়, এতে হরিশ কিছুটা আহত হয়। হরিশের বন্ধু তখন হরিশকে বলে, একটা মেয়ের জন্য তুই চন্দুর সাথে লড়তে গিয়েছিস, তোর কি কোনো আত্মসম্মান নেই? তাছাড়া মেয়েটা তোকে খুব বাজেভাবে রিজেক্ট করেছে। এই কথা শুনে হরিশ তার বন্ধুর মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর সুরেশ সেখানে এসে হরিশকে শার্টের কলারে ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। ওই কনস্টেবলটি দূরে দাঁড়িয়ে এসব দেখেছিল। এটি শুনে বিনোদ ওই অ্যাঙ্গেলটি নিয়ে ভাবা শুরু করে, কোথাও হরিশ জননীর কাছে রিজেক্ট হয়ে প্রতিশোধ নিতে চন্দু ও জননী দুজনকে খুন করেনি তো? বিনোদ হরিশের পেছনে একজন খুচুরকে লাগায়। তার ইনফরমেশন মতো জায়গায় গিয়ে বিনোদ হরিশকে অ্যারেস্ট করে। এরপর সে হরিশকে জিজ্ঞেস করে যে তুই জননী ও চন্দুকে কেন মেরেছিস? হরিশ বলে, আমি কাউকে মারিনি স্যার। বিনোদ বলে, মারিস না তো তুই তাদের ফলো করেছিলি কেন? তুই চন্দুর উপর হামলা করেছিলি, এটাও কি মিথ্যে? হরিশ বলে, স্যার আমার আর চন্দুর মধ্যে হাতাহাতি হয়েছিল এটি সত্যি,
সেদিন আমি চন্দুকে বলতে গিয়েছিলাম যে সে আমার বন্ধু হয়েও আমার সাথে বেইমানি করেছে, কিন্তু আমি মাতাল থাকায় জননীর ব্যাপারে কিছুটা উল্টাপাল্টা বলি, এজন্য চন্দু আমাকে মারে। এরপরে আবার একদিন তাদের একসাথে দেখে ফলো করতে করতে কাপড়ের দোকান পর্যন্ত আসি, কিন্তু তাদের সামনে যায়নি। এরপর চন্দু ও জননী একটি বাসে করে কোথাও চলে যায়, আমি বাইকে করে তাদের ফলো করি, কিন্তু তখনই সুরেশ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কোথায়। আমি তাকে বলি যে আমি চন্দু ও জননীকে ফলো করছি। সুরেশ তখন আমাকে বলে, এসব বেয়াকুফি বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আয়, না হলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। পরে আমি তার কথা শুনে বাড়িতে ফিরে আসি, কিন্তু তারপর তাদের সাথে কি হয়েছে তা সত্যিই আমি জানি না স্যার। বিনোদ বলে, সেখান থেকে ফিরে তুমি কোথায় গিয়েছিলে? হরিশ বলে, সেখান থেকে আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। বিশ্বাস না হলে আপনি তাকে জিজ্ঞেস করে ভেরিফাই করে নিতে পারেন। বিনোদ ক্রাইম সিন থেকে ডেড বডি পেলেও জননী ও চন্দুর ফোন খুঁজে পায়নি, এজন্য সে তাদের ফোন নম্বর ট্র্যাক করতে থাকে। এর দুদিন পর পাশের এলাকায় অন্য একটি টাওয়ারে চন্দুর ফোন সুইচ অন হয়। বিনোদ লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে একজন লোকের কাছ থেকে চন্দুর ফোন উদ্ধার করে। বিনোদ লোকটিকে জিজ্ঞেস করে যে সেই ফোনটি কোথায় পেয়েছে। লোকটি বলে সে দুজন চোরের কাছ থেকে ফোনটি কিনেছে। এরাই সেই দুজন চোর যাদেরকে বিনোদ চন্দু ও জননী ডেড বডি পাওয়ার দিন দেখেছিল। বিনোদ তখন কনস্টেবলকে বলে, তুমি বলেছিলে না তাদের খুন করার সাহস নেই, এখন তো মনে হচ্ছে তারাই খুন করেছে, তুলে আনো তাদেরকে। বিনোদ তাদেরকে অনেক টর্চার করে, কিন্তু তারা বারবার একই কথা বলতে থাকে যে তারা খুন করেনি। ডেড বডির পাশে ফোন পড়ে থাকতে দেখে তারা সেটা নিয়ে বিক্রি করে দিয়েছিল, এর বেশি তারা আর কিছু জানে না। এরপর বিনোদ এই কেসের প্রথম তদন্তকারী সিআই রাঘবকে ফোন দিয়ে বলে, স্যার আমি জননী ও চন্দুর মার্ডার কেসের 80% সলভ করে ফেলেছি, এখন আপনার থেকে কিছু হেল্প চাই। রাঘব বিনোদের সাথে দেখা করতে আসলে বিনোদ তাকে নিয়ে ক্রাইম সিনে যায়, যেখানে পুলিশ চন্দু ও জননীর ডেড বডি খুঁজে পেয়েছিল। সেখানে গিয়ে বিনোদ রাঘবকে বলে, স্যার আপনি কেন এই দুজনকে খুন করেছেন? এই কথা শুনে রাঘব একেবারে চমকে যায়। সে ভাবতেও পারেনি যে বিনোদ তাকে এমন একটা প্রশ্ন করবে। সে নিজেকে সামলে নিয়ে বলে, কি আবল তাবল বলছো এসব? আমি নিজে দাঁড়িয়ে থেকে এই দুজনের বিয়ে দিয়েছি, আমি কেন এদের খুন করব? বিনোদ বলে, আমি জানি স্যার খুন আপনিই করেছেন, আমার কাছে আপনার বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে। রাঘব বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? বিনোদ তখন তাকে বলতে শুরু করে। ক্রাইম সিন থেকে বিনোদ একটি গাড়ির টায়ারের ছাপ পেয়েছিল। ফরেন্সিক থেকে সে জানতে পেরেছে যে এটি পুলিশের জিপের টায়ারের ছাপ, আর এই রকমের জিপ শুধু রাঘবই ব্যবহার করে। চন্দু ও জননীর মার্ডারের দিন পুলিশ স্টেশনের বাকি সব গাড়ি সার্ভিসিং এ থাকলেও শুধু এই গাড়িটি রাঘবের জন্য রাখা ছিল। তাছাড়া একদিন বিনোদ রাঘবের বাড়িতে তার সাথে দেখা করতে গেলে রাঘবের জুতোর তলায় সে কিছু লাল মাটি লেগে থাকতে দেখে। এই একই রকম মাটি সে ক্রাইম সিনেও দেখেছিল। এই থেকে বিনোদ নিশ্চিত হয়ে যায় যে রাঘব ক্রাইম স্পটে গিয়েছিল। এরপর বিনোদ রাঘবকে বলে, আপনার বিপক্ষে আমার কাছে শক্ত প্রমাণ আছে, মিথ্যে বলে শুধু শুধু সময় নষ্ট করে ফায়দা হবে না, আমাকে সবকিছু সত্যি বলুন যে আপনি কেন এদের খুন করেছেন। এইসব শুনে রাঘব অবশেষে স্বীকার করে নেয় যে সেই এই দুজনকে খুন করেছে। সে বিনোদকে তাদের খুনের কারণ বলতে শুরু করে। রাঘব চন্দু ও জননীর ইন্টারকাস্ট বিয়ে করিয়ে দিয়েছিল, এতে তারা দুজনে অনেক খুশি ছিল, কিন্তু রাঘব তার ব্যক্তিগত জীবনে খুশি ছিল না। স্ত্রীর সাথে তার প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। রাঘবের স্ত্রী যামিনী তাকে সন্দেহ করত যে সে বাহিরে অন্য কারোর সাথে অ্যাফেয়ার করছে। তাছাড়া তাদের বিয়ের 10 বছর পার হলেও তাদের কোনো বাচ্চা ছিল না, এই নিয়েও তাদের মধ্যে ঝগড়া হতো। ওই দিন বাড়িতে ফিরলে যামিনী রাঘবের সাথে ঝগড়া শুরু করে। এক কথায় দু কথায় ঝগড়া অনেক বড় হয়ে যায়। এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে রাঘব যামিনীর গালে এক চড় বসিয়ে দেয়। যামিনী নিজেকে সামলাতে না পেরে পেছনে পড়ে যায়। কিছুক্ষণ পর রাঘব খেয়াল করে দেখে যে যামিনী নড়াচড়া করছে না। সে দৌড়ে তার কাছে গিয়ে দেখে যে যামিনী মাথায় আঘাত পেয়ে তার শরীর থেকে অলরেডি অনেক ব্লাড বের হয়ে গেছে। সে যামিনীর নিঃশ্বাস চেক করে দেখে যে যামিনী মারা গেছে। রাঘব তার এই ভুলের জন্য যামিনীর পাশে বসে কান্না করতে থাকে। সে একজন সৎ পুলিশ অফিসার ছিল, এই জন্য রাঘব তার অপরাধ স্বীকার করে পুলিশ স্টেশনে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে আবার ভাবে যে লোকে এটি জানতে পারলে কি হবে, লোকে বলবে যে সে উপরে উপরে ভালো মানুষ সেজে থাকলেও আসলে সে একজন শয়তান। এর জন্য রাঘব সিদ্ধান্ত নেয় যে সে যামিনীর বডিটি কোথাও মাটি চাপা দিয়ে রাখবে, আর তারপর পুলিশ স্টেশনে যামিনীর মিসিং কমপ্লেন লেখাবে। এই জন্য সে যামিনীর বডিটি একটি বস্তায় ভরে তার জিপে করে জঙ্গলে নিয়ে আসে। এদিকে চন্দু ও জননী বাসে করে জননীদের বাড়িতে যাচ্ছিল। বাস থেকে নেমে জঙ্গলের পথ দিয়ে যাবার সময় জঙ্গলের ভেতরে তারা রাঘবের জিপটি দেখতে পায়। পাশে তারা কাউকে মাটিতে গর্ত খুঁড়তে দেখে। হুডি দিয়ে শরীর ঢাকা থাকায় তারা লোকটির মুখ দেখতে পাচ্ছিল না। জননী তখন তার ফোন বের করে ভিডিও করা শুরু করে। রাঘব এটি বুঝতে পেরে তাদের কাছে এসে বলে, আমি তোমাদের উপকার করেছি, তোমরা আমাকে এটুকু উপকার করো প্লিজ। আমি ইচ্ছে করে যামিনীকে খুন করিনি, ভুল করে হয়ে গেছে, তোমরা এসব কারো কাছে বলো না। রাঘবের আশা ছিল
চন্দু ও জননী তার উপকারের বিনিময়ে তাকে এইটুকু সাহায্য করবে, কিন্তু জননী তার কথা মানে না। সে পুলিশ স্টেশনে ফোন দিতে চাইলে রাঘব এই দুজনকে হামলা করে আঘাত করে। এতে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। তখন জননীর ফোনটি কোথাও পড়ে যায়। সে ফোনটি অনেক খুঁজেও পায় না। ওই দুটি চোরে তখন ওই পথ দিয়ে যাচ্ছিল। রাঘব তাদের বলে, তোমরা আমাকে সাহায্য করো, বিনিময়ে তোমাদের নামে থাকা সব চুরির কেস থেকে আমি তোমাদের মুক্তি দিয়ে দেব। চোর দুটি তাকে সাহায্য করতে রাজি হয়। তাদের সাহায্যে রাঘব জামিনীর বডিটি মাটিতে পুঁতে দেয়। রাঘব সেখান থেকে চলে আসলে চোর দুটি জোপের কাছ থেকে জননীর ফোন পেয়ে সেটি আরেকটি লোকের কাছে বিক্রি করে দেয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রাঘব বিনোদকে বলে, আমি ইচ্ছে করে জামিনীকে মারিনি, ভুল করে হয়ে গেছে। তাছাড়া আমি চন্দু ও জননীকেও মারিনি। আমার আঘাত করার পরও তারা বেঁচে ছিল। আমি চোর দুটিকে কি করতে হবে বুঝিয়ে দিয়ে চলে এসেছিলাম। চোর দুটি হয়তো তাদের মেরেছে। ঠিক তখনই বিনোদের কাছে চন্দু ও জননীর পোস্টমর্টেম রিপোর্ট আসে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় যে জননী মারা যাওয়ার আগে তাকে বলাৎকার করা হয়েছিল। বিনোদ মনে করে এই কাজ ওই চোর দুটিই করেছে। সে তাদেরকে অনেক টর্চার করে, কিন্তু চোর দুটি কিছুতেই স্বীকার করে না যে তারা জননীর সাথে কোনো খারাপ কাজ করেছে। বিনোদ তখন রাঘবকে বলে, তাহলে কি আপনি জননীকে বলাৎকার করেছেন? রাঘব বলে, কি বলছে এসব? জননী আমার ছোট বোনের মতো ছিল, তার সাথে আমি কি করে এমনটা করতে পারি? বিনোদ বুঝতেই পারছিল না যে এই জঘন্য কাজটি কে করেছে। জোরালো প্রমাণ ছাড়া এই কেস কোর্টে তুললে বিচারক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে সে কোনো জবাব দিতে পারবে না। হঠাৎ ভাবতে ভাবতে বিনোদের মনে পড়ে তারা শুধু চন্দুর ফোনটি উদ্ধার করতে পেরেছে, জননীর ফোনটি তারা এখনো উদ্ধার করতে পারেনি। আর এই ফোনে জননী রাঘবকে মাটি খুঁড়তে থাকার ভিডিও রেকর্ড করেছিল। বিনোদ তার অ্যাসিস্ট্যান্টকে বলে জননীর ফোনের খোঁজ করতে। পরদিন রাঘব ও ওই দুই চোরকে কোর্টে তোলা হয়। বিনোদ এই কেসের ডিটেলস কোর্টে পেশ করে। সবকিছু দেখে বিচারক বলে, খুনি কে তা তো শনাক্ত করা গেল, কিন্তু ভিকটিম মেয়েটিকে কে বলাৎকার করেছে? বিনোদ তখন কোর্টের কাছে ফোনে একটি ভিডিও রেকর্ড প্লে করার অনুমতি চায়, আর এই ফোনটি ছিল জননীর ফোন। সেদিন রাঘব জননীকে হামলা করলে জননীর ফোনটি একটি গাছের সাথে আটকে যায়, কিন্তু তখনও ফোনের ভিডিও অন ছিল। এই ফোনেই পরে সব ঘটনা রেকর্ড হয়েছে। রাঘব ওই দুই চোরকে জামিনী চন্দু ও জননীর বডি মাটিতে পুঁতে দিতে বলে সেখান থেকে চলে গেলে ওই দুজনের একজন আরেকজনকে বলে, ভাই এই পুলিশদের বিশ্বাস নেই, তারা আজ এক কথা বলে তো কাল আরেক কথা। আমাদের এই দুজনকে মেরে বডি ডিসপোজ করতে বলে গেছে। কে জানে, হয়তো কাল আবার আমাদের এই খুনের জন্য অ্যারেস্ট করে নিয়ে যাবে। চল আমরা শুধু ওই অফিসারের বউয়ের বডিটি মাটি চাপা দিয়ে চলে যাই। সেই মতো তারা দুজন চন্দু ও জননীকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর চন্দুর জ্ঞান ফিরে। সে অনেক কষ্টে জননীর কাছে গিয়ে দেখে যে সেও বেঁচে আছে। তারা যখন অনেক কষ্টে উঠে দাঁড়ায় তখন সেখানে আসে হরিশ চন্দুকে অনেক মারে। এরপর সে চন্দুর সামনে তার স্ত্রী জননীকে বলাৎকার করে আর তারপর দুজনকেই মেরে ফেলে। জননীর ফোনে এই ভিডিও দেখে কোর্ট বিনোদকে বলে, কিন্তু ফোন রেকর্ড অনুযায়ী মার্ডারের সময় হরিশ তার বন্ধুর বাসায় ছিল। বিনোদ তখন বিষয়টি কোর্টকে ক্লিয়ার করে। হরিশ যখন চন্দু ও জননীকে ফলো করছিল পথে সুরেশ তাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে, কারণ সে জানতো যে এভাবে জননীকে ফলো করতে করতে হরিশ একদিন তাদের কোনো ক্ষতি করে ফেলবে। পথে হঠাৎ হরিশের একজন বন্ধুর সাথে দেখা হয়। হরিশ সুরেশকে বলে যে সে তার বন্ধুর বাসায় যাচ্ছে। তাকে বিশ্বাস করানোর জন্য হরিশ সুরেশকে তার ওই বন্ধুর সাথে কথাও বলায়। এরপর হরিশ তার বন্ধুকে তার ফোনটি দিয়ে বলে, তুই ফোনটি নিয়ে তোর বাড়িতে যা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এই কথা বলে সে আবার চন্দু ও জননীকে ফলো করতে থাকে, আর এই জন্যই হরিশের ফোন লোকেশন তার বন্ধুর বাড়িতে দেখাচ্ছে। হরিশ সেদিন চন্দু ও জননীকে ফলো করতে করতে জঙ্গল পর্যন্ত এসে দেখে যে জননী ও চন্দু মাটিতে পড়ে আছে। ততক্ষণে রাঘব ও চোরেরা সেখান থেকে চলে গেছে। হরিশ তাদের এমন অবস্থার সুযোগ নিয়ে প্রথমে জননীকে বলাৎকার করে ও পরে দুজনকেই খুন করে। এরপর বিনোদ কোর্টকে বলে যে সে হরিশকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে এসেছে, কিন্তু সে পেছনে ফিরে দেখে যে হরিশ তার চোখ ফাঁকিয়ে দিয়ে কোর্ট থেকে পালিয়ে গেছে। বিনোদকে কোর্ট নির্দেশ দেয় যে দ্রুত হরিশকে অ্যারেস্ট করে কোর্টে হাজির করতে। বিনোদ তার সোর্সের মাধ্যমে জানতে পারে যে হরিশ একটি বাড়িতে লুকিয়ে আছে। বিনোদ তার টিমকে ঘরের বাইরে রেখে একা ভেতরে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে একটি গুলির শব্দ ভেসে আসে। একটু পরে বিনোদ ঘর থেকে বেরিয়ে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে চার্জশিটে লিখে রাখতে যে হরিশ আমাকে মারার জন্য হামলা করে, তাই নিজের জীবন বাঁচাতে আমি গুলি চালিয়েছি। অর্থাৎ বিনোদ হরিশের মতো নরপিশাচকে এনকাউন্টার করে মেরে ফেলেছে। বিনোদের অ্যাসিস্ট্যান্ট তখন বিনোদকে বলে, স্যার আমরা তো অনেক খুঁজেও জননীর ফোনটি কোথাও পাইনি, আপনি কোথায় পেয়েছেন? বিনোদ বলে, যেদিন আমরা জননী ও বিনোদের ডেড বডি পাই সেদিন সেখানে একজন পাগলকে কিছু একটা ভাঙতে দেখেছিলাম। ভালো করে খেয়াল করে বুঝতে পারি যে সেটি একটি ফোন। ওই দিন তেমন পাত্তা না দিল গতকাল আমার মনে হয় যে একজন পাগলের কাছে মোবাইল ফোনের কি কাজ, এজন্য আমি গতকাল আবার তার কাছে যাই। সে ফোনটি তো ভেঙে ফেলেছে,
কিন্তু ফোনের মেমোরি কার্ডটি পাশেই পড়েছিল। এই মেমোরি কার্ড থেকে আমি এই ভিডিওটি পেয়েছি। আর এই ফোনটি ছিল জননীর ফোন। জননী ও চন্দ্র মার্ডার হবার পর দিন বাতাসে ফোনটি কাছ থেকে পড়ে যায়, আর তখনই পাগলটি ফোনটি পায়। এই কেসটি সলভ করায় রাঘব বিনোদকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে তাকে 3টি খুনের পাশাপাশি বলাৎকারের কেসও ফাঁসতে হতো। আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।